সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। আচ্ছা, মূলত তো মানবাধিকার বিষয় নিয়ে আমরা কাজকর্ম করি। 250 বছর লালনকে আমরা আমাদের যে কাজকর্ম তার সাথে অন্তর্ভুক্ত করে সাম্প্রদায়িক যে একটা বাতাবরণ চলেছে বহুদিন ধরেই, পশ্চিমবঙ্গ রয়েছে, সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে, এবং সেটাকে ক্রমাগত ইন্ধন দেওয়া হচ্ছে। আমরা আমাদের যে ছোট পরিসর তার মধ্যে দিয়ে লালনের চর্চা এবং এই অসাম্প্রদায়িক পরিবেশের বিরুদ্ধে কিছু একটা করা, মানে একটা কর্মসূচি ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া, এগুলো একটা আমাদের লক্ষ্য ছিল। সেই জায়গা থেকে আমরা মনে হয়েছিল যে লালন একটা সকলের কাছে না হলে একটা বড় অংশের কাছেই খুব পরিচিত এবং একটা জনপ্রিয়তা তার আছে। তার গান বিশেষ করে, এবং তার সম্পর্কে যে ধরনের কথা অন্তত বঙ্গ সমাজে প্রচলিত আছে, সেটাকেই আমরা একটা আশ্রয় করে একটা ছোট্ট একটা প্রায় সূচনাই বলা যায় একটা বই করেছি, এই লালন 250 করেছি। এখন এই বিষয়টা একটু বল, মনে হয় যে আমরা যে এটা করলাম তা এটাকে কিভাবে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা এটার একটু উদ্দেশ্য সম্পর্কে যদি কিছু বলিস বল। আমিও বলছি। হ্যাঁ, লালন নিয়ে যেটা যখন তোর সঙ্গে কথাবার্তা হয়েছে, যে লালন কেন প্রাসঙ্গিক, কেন আজও প্রাসঙ্গিক, এই কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ফরিদপুরের যে ওদের আখড়া, সে আখড়ায় ভাঙচুর করা হয়েছে। তো এখনো লালনকে কিন্তু আমরা যাদের বলি কায়েমি শক্তি, সে কায়েমি শক্তি বা যারা শাসক শ্রেণীর আছে তাদের কাছে লালন কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়, যে তার মানে লালনের চিন্তাধারার মধ্যে এমন কিছু একটা আছে যেটা এই ব্যবস্থার বিরোধী। এই জায়গা থেকেই লালন সম্পর্কে উৎসাহ দানা বাঁধে, এবং তারপরে লালনের গান আমরা বহুদিন ধরে ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু সেই গানের কথা, সেই গানের মর্ম, সেগুলো যে সবসময় আমরা খুব সচেতনভাবে আত্মস্থ করেছি এমন নয়। কিন্তু যখন লালন নিয়ে চর্চা শুরু করা হলো তখন নানা দিক উঠে এলো লালনের। ঠিক মনে হয়েছে যে সেই জায়গাগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। হ্যাঁ, তবে বলি যে আমরা খুব বেশি কিন্তু এখনো তেমন চর্চার মধ্যে ঢুকতে পারিনি। হ্যাঁ, অবশ্যই যতটুকু করেছি তার মধ্যে অনেকটাই একটা আমাদের ইন্টারেস্ট যোগাচ্ছে যে এটা নিয়ে আরেকটু এগোবার আর কি। ঠিক আছে, তুই তো যেটা বলছিলিস আমি তার সাথে একটু যোগ করি, মানে কুষ্টিয়ায় লালনের যে আখড়া, সেখানে আক্রান্ত হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। তবে একটা দিক, তখন হাসিনা ক্ষমতায় আছে, হাসিনা যেটা করেছে সেটা একটা ভালো বলতে হবে, সেটা হচ্ছে সে 90% আবার রিপেয়ারিং করে দিয়েছে, আবার তাকে পুনঃস্থাপন করার চেষ্টা করেছে, সেটা ভালোভাবেই করেছে। কিন্তু ঘটনা যেটা, যারা এই আখড়াগুলোকে ভেঙেছে তাদেরকেও গ্রেপ্তারও করা হয়নি, তাদের কোনো শাস্তিও হয়নি, যতটুকু আমরা জানতে পারি, খবরের মধ্যে যতটুকু জানতে পেরেছি। মানে ওখানে ওটা হয়েছে, এখানে এটা হচ্ছে না তা নয়। এখানেও কিন্তু নদিয়াতে লালনপন্থীর আক্রান্ত হয়েছে ট্রেনে, আবার বীরভূমেও লালনপন্থীর আক্রান্ত হয়েছে বাউলরা, ফলে সে খবরও আমাদের কাছে এসেছে আর কি। এবার আর একটু ভালো করে খোঁজ খবর নিলে দেখা যাবে যে হয়তো আরো একটু বেশি ধরনের আক্রান্ত হওয়ার খবর আমরা পাবো, আমাদের মিডিয়াতে হয়তো সেভাবে আসেনি।
কুষ্টিয়াতে ওটা একটু বড় আকারে এসেছিল বলে খবরটা হয়েছে। আর তবে ওখানে বুদ্ধিজীবীরা তো দারুণ প্রতিবাদ করেছে, এটা ঘটনা, ওখানে বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেছে। এবং যতটুকু জানি যে লালনকে নিয়ে বাংলাদেশে ব্যাপক চর্চা হয়, এবং চর্চা শুধু হয় না, যতটুকু জানি যে আমার মানে যতটুকু নলেজের মধ্যে এসেছে তাতে প্রায় 180টা লালনকে নিয়ে গ্রন্থ ওখানে প্রকাশিত হয়েছে। এটা এই হিসেবটাও আমি বছর 3-4 আগেকার কথা বলছি, মানে আমার যতটুকু মনে হয়েছে। এর বাইরে হয়তো অন্য হিসেব পাওয়া যাবে, সেখানে হয়তো দেখা হবে যে আরো হয়তো বেশি হয়ে গেছে, গ্রন্থই অতগুলো। লালন গবেষক ওখানে অনেকেই আছে, হ্যাঁ, এবং সে কাজ তারা খুব যথেষ্টই ভালো কাজ করছে। আর এত বছর আগে, 250 বছর আগে একজন মানুষ যে প্রথাগত যার সেই শিক্ষাটা নেই, অনেকে বলে যে লালন লেখাপড়া জানতেন না, এটা ঠিক না। আমরা যতটুকু মানে পড়াশোনা তার মধ্যে কি লালন লিখতে পড়তে জানতেন, কিন্তু ওর যে গান যেগুলো গাইতো সেগুলো লিখতো না, সে লেখাটা কাজটা শিষ্যরাই করতো। এটা কেন করতো, তাতে শিষ্যদের কাছ থেকে এরকম জবাব পেয়েছে যারা গবেষক, তারা পরবর্তীকালে পেয়েছেন পরম্পরায়, যে লালন কিছুতেই নিজেকে ওইভাবে প্রকাশ করতে চাইতেন না, যে কিছু একটা স্থাপনা করে যাওয়া নিজের নামে, এরকম কিছু চাইতেন না। এটা তার একটা প্রকৃতি, তার একটা চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য, যে সে নিজেকে একটু আড়ালে রাখতেন। হ্যাঁ, ফলে তার ওইভাবে হয়নি। কিন্তু তিনি লিখতে পড়তে জানতেন না তা নয়। শাস্ত্রপাঠ যেটা করেছেন, অনেকে বলে যে শাস্ত্রপাঠের ব্যাপারটা হচ্ছে শুনে শুনে, হ্যাঁ সেটা অনেকটাই তাই। আবার এটাও ঠিক যে উনি পড়তে জানতেন এবং সেটা উনি পড়েওছেন। ফলে সেই জায়গা থেকে হিন্দু মুসলিম উভয়দের যে সমস্ত বইপত্র আছে, বিশেষ করে গীতা কোরআন, এগুলো ওনার কিন্তু আমরা ওনার গানের মধ্য দিয়েও কিন্তু পাই যে উনি ওগুলো পড়েছেন, বোঝা যায়, না হলে ওইভাবে ওটাকে রাখা যায় না। ফলে তার চরিত্রটাই খুব একটা আমাদের কাছে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, যে নিজেকে এইভাবে আড়ালে রেখেও এত বড় একটা বিষয়, তার ভাবনাকে, যে অর্থাৎ মানুষই সবার উপরে মানুষ সত্য। চণ্ডীদাসের এই বক্তব্যটাকে উনি যেভাবে তার গানের মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে মানুষের সমাজের কাছে নিয়ে গেছে, সেটা অত্যন্ত একটা, সেই সময় আজ থেকে প্রায়, আমি যদি কর্মকাণ্ডটা বলি তাহলে 200 বছরই বলতে হবে, 200 আর একটু বেশি হবে। সেটা একটা ভাবনার বিষয় ছিল আর কি। ফলে আমরা আজকে যদি লালনকে সামগ্রিকভাবে বুঝতে চাই, তাহলে লালনের গানগুলোকে আমাদের খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে, সেই গানগুলো নিয়েও যেতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে, সেটা বলতে হবে। এবং আমরা লালনকে দিয়ে বলতে পারবো যে এত বছর আগে একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, যে প্রথাগত যার সেই শিক্ষা নেই, কিন্তু মনের উদারতায়, হ্যাঁ, এবং তার নিজস্ব বোধ বিচার শক্তি দ্বারা ভেদ বুদ্ধি, চিন্তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াটা যদি লালন করতে পারে, আমাদের যারা এখানে যারা শহুরে শিক্ষিত মানুষজন, যাদের মধ্যে আমরা এই ভেদ বুদ্ধিগুলো দেখি, তারা কেন এগুলোকে বিনাশ করতে পারবে না? তারা কেন পারবে না? এই প্রশ্নগুলো আসে আর কি। আমার যেটা মানে লালন সম্পর্কে আগ্রহ, যে জায়গাটা বলছিলাম, যে লালনকে আমরা সাধারণভাবে আপাতভাবে কিভাবে দেখি, যে তাকে তুলে ধরা হয়েছে গানের মধ্য দিয়ে, এমনকি তার যে বাউল পরম্পরাটা রয়েছে, আখড়াগুলো রয়েছে, আমাদের এখানকার বা বাংলাদেশে যেগুলো দেখা যায় ইউটিউব বা ইত্যাদি ইত্যাদি সমাজ মাধ্যমে, যে তাদের মধ্যে একটা ধর্মীয় একটা আদল কিন্তু লক্ষ্য করা যায়।
ফলে যুক্তিবাদী চিন্তা থেকে অনেক সময় আমার মনে হয়েছে যে লালন তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি এখনো দেখছি যে ধারাবাহিকভাবে লালনের আখড়াগুলো আক্রান্ত হচ্ছে, কি বাংলাদেশে কি ভারতে। আবার একই সঙ্গে লালনকে নিয়ে চর্চাও কিন্তু ক্রমশ হয়ে যাচ্ছে। 250 বছর আগে যিনি জন্মেছেন, এবং যেটা বললি যে প্রথাগত পুঁথিগত শিক্ষা তার জায়গাটা যে খুব স্কলার টাইপ এরকমও নয়, তা সত্ত্বেও তাকে নিয়ে বিদেশেও প্রচুর চর্চা হচ্ছে। এই কিছুদিন আগেও আমরা দেখলাম ইউরোপ থেকে লোকজন আসছে, তারা ওখানে সংস্থা গঠন করে লালনকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা একটা দিক। সেই জায়গাটা থেকে মনে হলো যে লালনকে নিয়ে সিনেমাও হয়েছে গৌতম ঘোষের। তো সব মিলিয়ে ধর্মের বাইরে, ধর্মীয় আদলের বাইরেও লালনের একটা ভূমিকা কিছু থেকে থাকতে পারে। এই জায়গাটা থেকে প্রাথমিকভাবে আমার মনে হয়েছিল যে একটু খুঁজে দেখা দরকার। তারপরে এই কথাবার্তার মধ্য দিয়ে যখন একটু একটু করে পড়তে শুরু করছি, তখন দেখলাম লালন সর্বধর্ম সমন্বয় বা এই ধরনের কোনো কথা কিন্তু বলেননি। উনি কিন্তু সমস্ত ধর্ম জাতপাত থেকে বিযুক্ত একটি সমাজের কথা ভেবেছেন, এবং তিনি তার সমস্ত জীবন দিয়ে সেই জিনিসটা কিন্তু চর্চা করেছেন, শুধু মৌখিকভাবে নয়। আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তুই বললি, এটা আমারও মনে হয়েছে যে লালন তার ভাবধারা, তার দর্শন, তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তাটাকেই সামনে রেখে দিয়েছেন, কিন্তু নিজেকে মহিমামণ্ডিত করা, নিজের ব্যক্তি জীবনকে মহিমামণ্ডিত করার জায়গায় যাননি। নিজে আড়ালে থেকে ভাবধারাটাকে সামনে রেখে দিয়েছেন। মানে তিনি বারবার বলার চেষ্টা হয়তো করেছেন যে আমি বা আমরা কেউ কিছু নই, আসল হচ্ছে আমাদের ভাবনা যেটা সমাজকে এগিয়ে নিয়ে যায়, সেটার চর্চা করো। লালন চর্চা মানে লালনের ভাবনাকে চর্চা করা, তাকে পুজো করা না। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এইটা হয়ে যায়। এইটা থেকে সরে আসা, গুরুবাদকে নস্যাৎ করা, এইটা লালনের গান। অনেক গানের অর্থ চট করে ধরা যায় না, কিন্তু লালনের গানের মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসটা বেরিয়ে আসে যে সবাইকে নিয়ে বাঁচা এবং সমতার সঙ্গে বাঁচা, কেউ কারোর থেকে ছোট বা বড় নয়, সবাই সমান। এই যে ভাবনা তার গানগুলোর মধ্যে এসেছে। এমনকি তিনি তার একটি গানে, আমরা আমাদের এই ছোট পুস্তিকাটাতেও সেটা রেখেছি, যে একটা গানে তিনি সরাসরি ঈশ্বরের অস্তিত্বকেই মানে প্রশ্ন করছেন। অর্থাৎ তিনি কিন্তু সেই অর্থে মানে নাস্তিক না হলেও তাকে কিন্তু আস্তিকও বলা যায় না। তিনি ধর্ম থেকে নিজেকে বিযুক্ত করেছেন, তিনি জাতিভেদ থেকে নিজেকে বিযুক্ত করেছেন, এবং তারপরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা স্রষ্টা থাকতে পারে, তিনি বলছেন নাও থাকতে পারে, বা সেটা সত্যি কিভাবে আছে না আছে সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। সুতরাং সেটাকে ছেড়ে তুমি মানুষের কাছে আসো, সব ছেড়ে মানুষের কাছে আসো। এটা কিন্তু নাস্তিকতার একদম প্রাথমিক কথা। সৃষ্টি ছাড়া কি রূপে সে সৃষ্টিকর্তা নাম ধরেছে, সব সৃষ্টি করলো যে জন, তারে সৃষ্টি কে করেছে। এই যে জায়গাটা, আজ থেকে 250 বছর আগে যখন এই কাজগুলো একজন করছেন, এবং সেই অর্থে তিনি কোনো মানে পুঁথিগত শিক্ষার অংশীদার হতে পারেননি, তার অর্থনৈতিক সামাজিক পরিকাঠামোর যে দুর্বলতা তার কারণে। সেই সময় তার সমসাময়িক ছিলেন রামমোহন রায়। রামমোহন রায় 1772 অথবা 1774 সালে জন্মেছেন। এটা নিয়ে লালনও 1774 সালে বসেছেন। সেই অর্থে সমসাময়িক, সমবয়সী তিনি। সেই রামমোহন রায়, যাকে আমরা সমাজ প্রগতির, ভারতীয় প্রগতির অগ্রদূত বলি, হ্যাঁ, তিনি যখন একটি ধর্ম থেকে বেরিয়ে এসে আরেকটি নতুন ধর্মের মধ্যে মুক্তি খুঁজছেন, তখন তার সমসাময়িক, তার মতো লেখাপড়া না জানা একজন মানুষ গ্রামে বসে, সমস্ত যোগাযোগ ব্যবস্থা তো ভীষণ অনুন্নত ছিল ব্রিটিশ জমানায়, সেই সময় তিনি ধর্ম থেকে সরে আসার কথা বলছেন। এটা আমার কাছে অত্যন্ত, হ্যাঁ, ধর্ম জাতপাতের বিরুদ্ধে, ধর্ম জাতপাত নিয়ে ছুটমার্গিতা হয়তো ছিল না রামমোহনের, কিন্তু তারা যে খুব এর বিরুদ্ধে বলেছেন এমনও নয়, এমনও খুব বেশি প্রমাণ নেই। আবার তার থেকে অনেক কম বয়সী বিদ্যাসাগর, যাকে আমরা
আমাদের মানে সমাজ প্রগতির অন্যতম একজন স্তম্ভ বলে মনে করি, সেই তিনি ধর্ম সম্পর্কে উদাসীনতা দেখাচ্ছেন। জাতপাত সম্পর্কে তার ধ্যান ধারণা খুব স্পষ্ট নয়, ধোঁয়াশা আছে। সেইখানে বিপরীতে সমান্তরালভাবে সেই জাতপাত ধর্মকে সরিয়ে রেখে মানবতার কথা বলছেন একজন মানুষ, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এবং তার গানগুলোর মধ্য দিয়ে, তিনি নিজের হাতে লেখেননি, অন্যরা লিখেছেন, তিনি গেয়েছেন, সুর দিয়েছেন, সম্ভবত তিনি নিজেই সুর দিয়েছেন সব গানের। হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। তৃতীয় যে কারণটা আমাকে লালনের দিকে টেনেছে জানার জন্য, সেটা হচ্ছে আমি নিজে একজন রবীন্দ্র ভক্ত। ভক্ত কথাটা আমি ব্যবহার করছি মানে উইদিন কোট। সেই রবীন্দ্রনাথ দেখলাম যে তিনি কিন্তু লালনকে জনসমক্ষে মানে শিক্ষিত সমাজ, সাধারণ মধ্যবিত্ত সমাজের কাছে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। একদমই তাই। হ্যাঁ, এইটা করেছিলেন। রবীন্দ্রনাথ চট করে কাউকে বিশেষভাবে তুলে ধরছেন, কেন করলেন? তিনি তার গানের খাতা সংগ্রহ করছেন একজন গবেষকের মতো। রবীন্দ্রনাথ তো গবেষক না, তিনি কবি। এবং প্রবাসীতে পরপর ধারাবাহিকভাবে গানগুলো ছাপিয়ে যাচ্ছেন। এবং তার উপন্যাসে, গোরার উপন্যাস শুরুটাই হচ্ছে গোরা যে লালনের একটি গান দিয়ে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই যে জায়গা, এবং ঘুরে ফিরে এই ব্যাপারটা এসেছে। রবীন্দ্রনাথ এত উৎসাহী কেন? এটা দেখতে গিয়ে দেখলাম যে লালনের মধ্যে অবিশ্বাস্য কিছু গুণাবলী ছিল, এবং সেই গুণাবলীগুলো একেবারে আজকের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আজকে আমাদের এই দেশ যখন ধর্ম জাতপাত নিয়ে একদম দ্বিধাদীর্ণ হয়ে গেছে, এত কিছু আন্দোলন, এত কিছু স্বাধীনতা সংগ্রাম, এত কিছু হলো, এত কমিউনিস্ট আন্দোলন হলো, এত মার্ক্সবাদী আন্দোলন হলো, এত যুক্তিবাদী আন্দোলন হলো, তারপরেও আজকে মন্দিরের জায়গায় মসজিদ ছিল কিনা, মসজিদের জায়গায় মন্দির ছিল কিনা, তার তলায় কি ছিল, এরকম অতি সাধারণ, অতি নগণ্য এক একটি বিষয়, মানে কোনো বিষয়ই নয়, অবান্তর অর্থহীন বিষয়, সেই বিষয়গুলো উঠে আসছে আর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে আজকের প্রচার মাধ্যমে, সমাজ মাধ্যমে। আমরা যেন ক্রমশ পিছিয়ে যাচ্ছি। সেইখানের ওই গঙ্গায় কোনো একটা জিনিস ভাসিয়ে রাখার জন্য সেই বোয়া থাকে না, যে সেই রকম আমার মনে হচ্ছে আজকের সমাজের লালনকে ধরে আমরা কিন্তু এই সমাজকে ডুবে যাওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারি। লালন আমাদের কাছে সেই বয়ার মতো, যে তাকে ধরে তিনি কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছেন, ধর্ম এবং জাত থেকে সরে এসে একটা সর্বমানবতাবাদের একটা প্রদীপ জ্বালিয়ে, একটা গাইড বুকের মতো আমরা তার কাছ থেকে সেই নির্দেশনাটা পেতে পারি, এবং আমরা তাকে অনুসরণ করতে পারি, আরো এগিয়ে নিয়ে যেতে পারি লালনের ভাবধারাকে। এইটা আমার প্রাথমিকভাবে মনে হয়েছে। এখন আরো অনেক চর্চা করতে হবে, অন্যান্য গবেষকরা যেগুলো করেছেন সেগুলো আমাদের জানতে হবে, কিন্তু লালনের এটা, লালন সাঁই, তার নামের মধ্যেও একটা ব্যাপার আছে, যে তিনি কিন্তু তার নাম, তার বয়স, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ধোঁয়াশা রেখেছেন। কেন রাখলেন? এটাও কিন্তু আমার মনে হয় এটা উদাসীনতা নয়, এটাও কিন্তু তিনি সচেতন ভাবে করেছেন, যে নিজেকে, তাকে নিয়ে কেউ যাতে হাইলাইট করতে না পারে, তাকে যেন মহিমামণ্ডিত করতে না পারে, তার গানগুলোই যেন সবার কানে পৌঁছায়, তার ব্যক্তিগত জীবন নয়। এবং তার জীবনটা অসম্ভব রকমের একটা মানে সুন্দর জীবন, মানে কোনো বিচ্যুতি নেই এরকম একটা জায়গা। এবং তিনি কিন্তু একই সঙ্গে অত্যন্ত সাহসীও ছিলেন। শুধু যে গান লিখতেন তা নয়, আমরা কাঙাল হরিনাথের লেখা থেকে পড়ছিলাম যে তিনি ওই গ্রাম বার্তা প্রকাশিকায় তিনি লিখতেন, লালনের নিয়ে চর্চা করতেন। রবীন্দ্রনাথের ভাইজি সরলা দেবীও করতেন। তো এরা কিন্তু লালনের প্রতি অনেকটা কনিষ্ঠ হওয়া সত্ত্বেও লালন কিন্তু এদের কাছে একটা গুরুর মতো, মানে একটা মানে শিক্ষকের মতো অবতীর্ণ হয়েছিল এদের জীবনে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামুন চিনি পৈতা প্রমাণ, বামুন চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এবং লালন সম্পর্কে যেটুকু ব্যক্তিগত কথা জানা যায় সেটা কিন্তু ওই গ্রাম বার্তা প্রকাশিকা থেকেই। এবং সেখানেই লালন যখন মারা গেলেন,
লালন যখন মারা গেলেন 1890 সালে 17ই অক্টোবর, তার 15 দিন বাদে গ্রাম বার্তা প্রকাশিকাতেই সম্পাদকীয় নিবন্ধে লালনের মৃত্যু খবর দেওয়া হয় এবং সেখানে লেখা হয় যে 116 বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন, মারা গিয়েছেন, জীবনাবসান হয়েছে লালন ফকিরের। সেখান থেকে আমরা আন্দাজ করে নিই যে তিনি যে 1774 সালে জন্মে থাকতে পারেন। এবং এই কথাটা আমার কাছে খুব অবিশ্বাস্য বলে নয়, মনে হয়নি এই কারণে যে একজনকে আমি দেখছি 30-40 বছর ধরে, 39 বছর বয়স যখন ধরা যায়, সেই সময়টা কাঙাল হরিনাথের সঙ্গে লালনের মোলাকাত হয়েছিল এবং তখন তিনি সচেতনভাবে দেখেছেন একজন বয়স, তখন 70-72 বছর বয়স হয়তো লালনের, দেখে তো বুঝতে পারবেন। সেই জায়গা থেকে তিনি যখন লিখছেন 116, তখন মানে সংখ্যাটাকে আমার খুব অবিশ্বাস্য বলে মনে হচ্ছে না। এইটা মনে হয়েছে এতদিন ধরে যিনি বেঁচেছেন, এতদিন ধরে করেছেন এবং সর্বক্ষণ তিনি গান লিখেছেন, গান প্রচার করেছেন, সুর দিয়েছেন, সবার মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন, এইগুলো করেছেন, আখড়া গঠন করেছেন, কিন্তু আখড়ায় তিনি প্রধান হননি। এমনকি তিনি নির্দিষ্টভাবে বলেও গেছিলেন যে আমাকে পোড়ানো হবে না, আমি যেখানে হব কোন রকম ধর্মীয় কবর বা পোড়ানো কিছু হবে না, আমাকে, আমি যে ঘরে থাকি সেই ঘরেই তাকে গর্ত করে সমাহিত করা হয়েছে। এই যে ভাবনাগুলো একদম শেষ জীবন পর্যন্ত তিনি এইটা রেখে গেছেন। এটা মানে অস্বাভাবিক, মানে অবিশ্বাস্য একটা ব্যাপার বলে আমার মনে হয়েছে। মানে লালন চর্চা আরো বেশি করে করা দরকার, সেই কাজটাই আমরা একটু শুরু করেছি বলা যায়। হ্যাঁ, এই আমাদের ছোট একটা বই, এই বইটাতেই তো এটা রয়েছে। যেমন বইয়ের আমরা প্রথমে একটা কোটেশন রেখেছিলাম, যদি একই খোদার হয় বর্ণনা, তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা তাই তো ভিন্ন হয়। এর মধ্যে দিয়ে পরিষ্কার এই যে আমাদের জাত ধর্ম এগুলো সব মানুষেরই তৈরি। যদি খোদাই হয় একজন সেই, তাহলে এই খোদাকে নিয়েও তার প্রশ্নটা এখানে উঠে গেল আর কি, অর্থাৎ ঈশ্বরকে নিয়ে। তাহলে এত ভিন্ন ভিন্ন মত আসছে কেন? এক, দ্বিতীয়, আমরা পেছন দিকে যে বইয়ে রেখেছি, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। তো পরিষ্কার, অর্থাৎ কোন মানব সমাজে আমরা চাইছি যেখানে এই ধর্মীয় ভেদাভেদ, জাতপাতের ভেদাভেদ, সাম্প্রদায়িক ভেদাভেদ এগুলো থাকবে না। আমাদেরও ক্রমশই সেটাই মনে হয় যে এই জিনিসটা যদি থাকে, একটা ধর্মমুক্ত সমাজ, জাতপাত বিহীন সমাজ যদি থাকে, তাহলে আমাদের এই সমাজের মানুষ আরো অনেক সুন্দর একটা জীবন লাভ করতে পারে এবং তারা তাদের জীবনের উন্নতির জন্য আরো অনেক বেশি প্রগতিশীল কাজকর্ম, উন্নতিকে আরো নিয়ে যেতে পারে। আমাদের মনে হয় এই ধর্ম, জাতপাত, সম্প্রদায়ের এই ভেদাভেদ গুলো মানুষকে পিছিয়েই দেয়। এটা বহুকাল আগে এটা লালন এটা অনুভব করেছিলেন, অনুভব করেছেন তো শুধু তাই নয়, তার লেখনীর মধ্যে সেটাকে নিয়ে এসেছেন, প্রচারের মধ্যে নিয়ে এসেছেন এবং এই গানগুলো যথেষ্ট হচ্ছে জনপ্রিয় গানের তালিকার মধ্যে পড়ে। সব গান যে ওনার খুব জনপ্রিয় হচ্ছে, সবাই যে খুব গেয়েছেন তা নয়, কিন্তু এই গানগুলো, এই কথাগুলো খুব তার জনপ্রিয় হয়েছে। যেমন লালনের আছে, লালন একটা সহজ মানুষ বলে একটা গান আছে, হ্যাঁ, সেখানে গানটা খুব কঠিন মনে হবে, কিন্তু বারবার লালন সেখানে বলছে যে এই সহজ মানুষকেই আমাদের অনুসরণ করার কথা বলা হচ্ছে। এই সহজ মানুষটা কি? যদি লালনের অন্যান্য লেখার সাথে আমরা হচ্ছে তাকে তার সাথে সেটাকে বুঝে আমরা এটাকে লেখাগুলোকে ধরবার চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে এই সহজ মানুষটা হচ্ছে একদমই ধর্মমুক্ত, জাতপাত মুক্ত, সম্প্রদায় যে ভেদাভেদ মুক্ত একটা মানুষ, মুক্ত চিন্তার একটা মানুষ। এই মানুষটাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবনটাও সেই রকমই একটা সত্যিকারের আমরা একটা জীবন পাবো। এইটাই একটা, এই ধারণাটা লালন তার গানের মধ্যে দিয়ে গেছে। এখন যেটা হয় সেটা হচ্ছে যে লালনের গানগুলো আমরা গাওয়া হয়, অনেকেই গায়, হয়তো তার সুর তাকে অনেক বেশি আকর্ষণ করে এবং সত্যি কথা বলতে যে একতারার
এখন আরো বাদ্যযন্ত্র সহকারে লালনের গানগুলো হয়, ফলে সেই সুরের মূর্ছনায় হয়তো আমরা কথাগুলোর দিকে তাকাতে অবসর পাই না। যদি কথাগুলোর দিকে তাকাতে আমরা অবসর পাই, যদি কথাগুলোকে আমরা আত্মস্থ করার চেষ্টা করি, তাহলে আমার সামনে যে মানুষটা আছে সেই মানুষটা কোন ধর্মের, কোন জাতের, এইটার আমাদের মনের মধ্যে ঠাঁই পাবে না। তাকে প্রথম দর্শনে তাকে জড়িয়ে ধরো, তাকে উদার চিত্তে তাকে গ্রহণ করো, সেই জায়গায় সেই ভাবটাই হবে, যেটা লালনের আখড়াগুলোতে সেই জায়গাগুলোই এসেছিল। সমাজচ্যুত হওয়া মানুষগুলোই এসেছিল, যারা নানাভাবে শুধু ধর্মীয় অত্যাচারে সহ্য করতে না পেরে তাই নয়, দুটো সম্প্রদায়, ভিন্ন ভিন্ন সম্প্রদায় বিবাহ হয়েছে, সেটা সমাজ মেনে নিতে পারেনি, তারা কোথাও ঠাঁই পায়নি, লালনের আখড়াতে এসে তারা জায়গা করে নিয়েছে। এবারে তাও যেমন করেছে, তা তেমনি নানা কারণে ধর্মীয় রীতিনীতির কারণে, জাতপাতের কারণেও সমাজচ্যুত হয়ে মানুষ লালনের আখড়ায় এসেছে। তার মানে সেই সময় তো মানুষ ভাবছে, যদি আমার কোথাও ঠাঁই না হয়, আমাকে ঠাঁই দেওয়ার মতো একজন জায়গা একটা রয়েছে, সেটা কি? সেটা লালনের জায়গা, আখড়া। তাহলে আমরা কি মনে করব? মানে সেই ধরনের মানুষই তো সমাজে থাকুক, যেখানে সব মানুষকে আশ্রয় দিতে পারবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে শুধু এটা নয়, নিপীড়নের শিকারও হয়েছে অনেক মানুষ। জোরদার, জমিদার, সে সময় সামন্ত শোষণের নিপীড়নের শিকার হয়েও গ্রামচ্যুত হয়েছে, থাকতে পারেনি, তারা চলে এসেছে লালনের আখড়া টাকড়া গুলোতেই চলে এসেছে, তারা সেখানেই তারা তাদের জায়গা করে নিয়েছে। এবং লালনের যে আখড়া গুলো, সেগুলো বেশিরভাগটাই একটু গভীর প্রত্যন্ত গ্রামে এবং বনাঞ্চল, এইসব জায়গাতেই ওর আখড়াগুলো প্রাথমিকভাবে, মানে শুরুর দিকে আমরা তাই পেয়েছি আর কি, যতটা গবেষণায় পাওয়া গেছে। এবং সেখানে সেই বনের মধ্যেই তারা তাদের বাসস্থান তৈরি করে নিয়েছে, পতিত জমিকে খানিকটা উদ্ধার করে সেখানেই চাষবাসের ব্যবস্থা করেছে। এবং বনাঞ্চলের যে প্রাকৃতিক উপাদান, যা আমরা যতটুকু পাই, ফল মূল, শাক সবজি, সেগুলি তাদের হচ্ছে খাদ্যাভ্যাসের মধ্যে এসেছে। এবং লালনের বেঁচে থাকাটার মধ্যেও তাই, মানে যতটুকু শোনা যায় যে কিছুই না পেয়ে সে ওই বনের ওই সমস্ত জিনিস সেদ্ধ করে কোনো রকমে খেয়েই তার বহু সময়, বছর 5 বোধহয় তার জীবনের এইরকম একটা সময় গেছে, যেখানে সে শুধু সেই ওই বনের ফলমূল সংগ্রহ করা, সেদ্ধ করে অন্যান্য জিনিসগুলো খেয়ে তার জীবন কেটেছে। ফলে ওই রকম ভাবেই লালনের যারা সমাজচ্যুত হয়েছে, যাদের আর বেঁচে থাকার কোনো জায়গায় নেই, তারা বেঁচে ওঠার একটা স্থান পেয়েছে, যেটা হচ্ছে লালনের আখড়াটা আর কি। আর একটা ওদের জীবিকা ছিল, সেটা হচ্ছে যে পল্লীর বুকে ঘুরে ঘুরে গান গাওয়া। এই গান একটা বিনোদন, মানুষ চাইতো এবং তারা তাদের সাহায্য দিত। সেটাকে ভিক্ষা বললেও কোনো অসুবিধে নেই, আর তাকে সাহায্য বললেও কিছু নেই। কিন্তু সে দাঁড়ে দাঁড়ে কি ভিক্ষে তারা করেনি, তারা গিয়ে লালনের এই যে গান, সেই গানই শুনিয়েছে। হ্যাঁ, তা লালনের যারা শিষ্য ছিল, তো কম শিষ্য নয়, যতটুকু লাস্ট হিসেব মতো এসেছে প্রায় 10,000 তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। এই সংখ্যাটা আরো বেশিও হতে পারে। আর লালনের গান যতটুকু উদ্ধার করা গেছে, সেটাও বোধহয় সম্ভবত 2,000। হ্যাঁ, কারো কারো মতে সেটা 8-10,000ও হতে পারে, আমি সেটা বাদেও দিচ্ছি। আমরা বলছি যে, আমি বললাম ঠিক আছে, সংখ্যাটা এসেছে, আমরা সেটাকে চেষ্টা করব যে সেটা কতটা আরো খোঁজার চেষ্টা করব। কিন্তু অলরেডি যতটুকু আমরা পেয়েছি, সেটা প্রায় 10,000 গানের বিষয়টা নয়, কিন্তু 2,000 গান তো বটেই। ফলে এই গানগুলোই মানুষ পল্লীর বুকে ঘুরে ঘুরে শুনিয়েছে, এবং তাই দিয়েও তাদের খানিকটা জীবন জীবিকা নির্বাহ হয়েছে। এইভাবে তো আমরা লালনকে পেয়েছি। ফলে একটা সাদা মাটা সরল জীবন যাপনের মধ্য দিয়েও একটা মানবতার মত প্রচার করা, তাকে মানুষের সামনে নিয়ে যাওয়া,
মানুষকে খানিক মুক্তির বিষয় তো মুক্তি দেওয়ার কথা তো উনি ভেবেছেন এবং দিয়েওছেন বটে আর কি। ফলে আমাদের আজকের দিনে তাকে, তার জীবনকে সামনে নিয়ে আসা আমাদের একটা, এই কাজটা কেউ কেউ করে গেছেন বাংলাদেশে, এই কাজটা খুব ভালোভাবেই হয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। এবং আজকে বাংলাদেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও কিন্তু অনেকে লালনের কথা বলছেন। আমি কিছুদিন আগে একটু সংবাদগুলো লক্ষ্য করে দেখলাম যে লালনের কথা বলা হচ্ছে। এই আমাদের এখানেও তো এই ধরনের পরিস্থিতি রয়েছে। ফলে আমরা লালনকে সামনে রেখে এই পরিস্থিতি যতটা সামাল দেওয়া সম্ভব হয় আমাদের সীমাবদ্ধতার মধ্যে, সেই চেষ্টাটা করব। আর একটু চেষ্টা করব, এটাই বইটা একটা প্রাথমিক একটা সূচনা মাত্র, মানে একটা সূচনা মাত্র, একটা প্রয়াস, প্রাথমিক প্রয়াস, সূচনাই বলা যাবে। আর একটু যাতে বিস্তারিত ভাবে লালনকে সামনে নিয়ে আসা যায় আগামী দিনে, এবং ছোট ছোট ঘরোয়া আলোচনার মধ্য দিয়ে যদি আমরা আরেকটু নিয়ে যেতে পারি সেটাও ভালো। তুই একটা কথা বলছিলিস যে আমরা সবকিছুকেই একটা ওই ভগবান পৌত্তলিকতার মধ্যে ঠেলে দিই। হ্যাঁ, এটা ঘটনা। আমি একজন স্কুলের হেডমাস্টার মশাইকে এই বইটা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে উনি লালন বলে একটা স্তব্ধতা প্রকাশ করলেন। তারপরে বইটার উপর দিয়ে একটা হাতটাকে ভোলালেন, ভুলিয়ে বইটাকে এরকম ভাবে প্রণাম করলেন, করে উনি বুকের কাছে রাখলেন। এই যে বিষয়টা, এইটার কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি বইয়ে কি আছে, এবং লালনকে জানুন। আপনি একজন হেডমাস্টার মশাই, আপনারও এই একটা সামাজিক কর্তব্য আছে। লালনের মূল বিষয়, তার ভাবনার মূল বিষয়টাকে ছাত্রদের মধ্যে নিয়ে যাওয়া, সমাজের মধ্যে নিয়ে যাওয়া। এটাকে প্রণাম করে বাড়িতে তুলে রেখে দিয়ে তাকে একটা মহামানব বলে তাকেও সেই একেবারেই একটা পূজা, ওই যেটা তুই বললি রবীন্দ্রনাথের তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, সেই রকম করার প্রয়োজনীয়তা নেই। আমরা সেই দিকটাকে আমাদের তো লক্ষ্য রাখতেই হবে। সব লোকে কয় লালন কি জাত এ ভব সংসারে, লালন বলে যে তের কি রূপ, লালন বলে যে তের কি রূপ, দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে।